নমস্কার। আজকে শ্রেষ্ঠ বাঙালি পডকাস্টের অন্যতম একটা দিন, যদিও আর হাতে একদমই বেশি সময় নেই। আর সময় মাত্র হয়তো 7-8টা দিন বাকি। দিন গোনা শুরু হয়ে গেছে এবং আমরা অধীর অপেক্ষায় রয়েছি আম, যে আর কত তাড়াতাড়ি সেই দিনটায় পৌঁছতে পারি। বছরে এই একটা দিন দ্য ইন্ডিয়ান ক্রনিকলস এই অনুষ্ঠানটার আয়োজন করে শ্রেষ্ঠ বাঙালি, যেখানে বাংলার কৃতি মানুষদেরকে আমরা সম্মানিত করে থাকি। আজকে এই অনুষ্ঠানে আমরা আহ, প্রায় বলতে পারেন জোর করেই স্যারকে আমরা একটু ধরে রেখেছি। স্যারের ব্যস্ত সময় থেকে আপনাদের সামনে রয়েছেন বিখ্যাত সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। স্যার, ওয়েলকাম দ্য ইন্ডিয়ান ক্রনিকলস শ্রেষ্ঠ বাঙালি সম্মান পডকাস্ট অনুষ্ঠানে। আমার তো খুব ভালো লাগছে শুনে। তো আহ, আমার প্রথম যে প্রশ্নটা স্যার, যে ইন্ডিয়ান ক্রনিকলস এই যে শ্রেষ্ঠ বাঙালি অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে এবং এবছর আহ, আপনিও মনোনীত হয়েছেন আহ, এই সম্মান পাওয়ার জন্য, যেটা 19 তারিখ সাম্মানিকভাবে আপনার হাতে তুলে দেওয়া হবে। সেখানে আরো প্রথিতযশা মানুষজনরা থাকবেন। আহ, স্যার, আপনার এই মুহূর্তের অনুভূতিটা কেমন? তা খুবই ভাল লাগছে এবং যেহেতু শ্রেষ্ঠ বাঙালি এর ক্যাপশন, তো বাঙালি হিসেবে নিজেকে বহুবারই প্রমাণ করতে হয়েছে লেখা দিয়ে ইয়ে করে। তো এই যে সেই বাঙালিকে সম্মান জানানো ও এবং তার মধ্যে আমাকে বেছে নেওয়া, এটা তো খুবই আনন্দের। বাঙালি হিসেবে আমি খুবই গর্বিত অনুভব করছি। স্যার, কয়েকটা প্রশ্ন। মানে আমাদের বাঙালিদের তো একটা অন্য পরিচয় ইতিহাসে ছিল, বা চলতি কথাতেও ছিল, যে বাঙালি ভ্রমণ পিপাসু আর বাঙালি বইপোকা। হুম। বাঙালি মানেই হচ্ছে খালি বেড়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে আর বই পড়তে ভালোবাসে। আগে বাসে ট্রামে সব জায়গাতেই যে কোনো অবস্থাতেই মানুষের হাতে বই দেখা যেত, বই পড়তো। হ্যাঁ, সব জায়গাতেই একটা ম্যাগাজিন বা উপন্যাস বা গল্পের বই বা রচনা সমগ্র বাঙালির চিরন্তন সাথী। আজকে যেটা মোবাইলে কনভার্ট হয়ে গেছে স্যার, ওটা দেখা যাচ্ছে না। তো এই মতাবস্থায় আজও আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা বিরাট বইমেলার আয়োজন হয়, আঞ্চলিকভাবেও অনেক বইমেলার আয়োজন হয়। কিন্তু মোবাইলের এই কি বলবো দাপট, হুম। ইন্টারনেটের এই দাপট, স্যার বইয়ের থেকে কি আমাদের সরিয়ে নিয়ে যাচ্ছে? তো তা তো অনেকটাই গেছে। আবার আরেকটা জিনিস, সব মোবাইলকেই দোষ দিলে চলবে না। কারণ মোবাইলেও লোকে আহ, গল্প উপন্যাস পড়ছে হুম, এবং অনেক পোর্টাল আছে। হ্যাঁ, অনেক ডিজিটাল ম্যাগাজিন আছে, হুম, সেখানে লোকে পড়ছে। হুম, জাস্ট পড়াটা রয়ে গেছে, হুম, মিডিয়ামটা কনভার্ট করে গেছে, খাতা পেনে বা বইতে না পড়ে হুম, এখানে পড়ছে। হুম, তো আহ, তার সঙ্গে আরো সিনেমা, ওটিটি, এই তো সাহিত্যকে বেশ কিছুদিন, ও টেলিভিশন আসার পর থেকেই সাহিত্যকে এই ব্যাপারটার সাথে লড়াই করতে হচ্ছে। হুম, সিনেমার সাথে অতটা করতে হতো না, কিন্তু এখন ঘরে ঘরে ঢুকে গেছে তো। হুম, হ্যাঁ, হুম, ফলে এই একটা সাহিত্যের ক্ষেত্রে এই লড়াইটা থাকছে। তবু কেন আমরা লিখছি, তবু তো আমাদের বই বিক্রি হচ্ছে। এইটা আমি দেখেছি নিজের অভিজ্ঞতা দিয়ে। কিছু মানুষ আছেন হুম, যাদের এই বই পড়াতেই সুখ। হ্যাঁ, হুম, তারা এই বই পড়া ছাড়া হুম, আর অন্য কোথাও এত সুখ পান না। হুম, ফলে এই যে একটা বিশাল জনগোষ্ঠী বাঙালি, হুম, তার মধ্যে খুব সামান্যতম বাঙালিও যদি বই কেনে এবং হুম, পড়ে, হুম, হুম, তাতেই আমরা যথেষ্ট স্বস্তি পাই এবং আমাদের ভালো লাগে যে আমার পরিশ্রমের ফসল উঠে আসছে ঘরে। হুম। ভালো লাগে। কিন্তু একটা জিনিস তো আমরা প্রায় হারাতে বসেছি, সেটা হচ্ছে স্যার, মানে উম, আমি আপনার থেকে অনেকটাই ছোট, হয়তো পুত্র সম হতে পারি, কিন্তু কোথাও গিয়ে দেখা যেতে পারে যে এই যে আমরা একটা আমাদের কৈশোর বয়স ছিল, যখন আমরা বন্ধু বান্ধবদের জন্মদিনে গেলেই একটা বই গিফট করতাম, বা বিয়ে বাড়িতেও আমরা দেখেছি একটা বই গিফট করা হতো উপহার সামগ্রী হিসেবে। কিন্তু আজকাল আমাদের পাড়ার যে বই খাতার দোকানগুলো থেকে কিন্তু আমি মূলত কলকাতায় থাকি, দমদম এলাকায়। তো এখানকার যেসব স্টেশনারি বইয়ের দোকানগুলো ছিল, বই খাতার দোকানগুলো ছিল, সেখান থেকে স্যার বই হারিয়ে গিয়েছে। আজকে স্যার
পূজা সংখ্যা, আমি এই বইয়ের কথা স্যার বাদই দিচ্ছি। আমাদের সব থেকে বড় বাঙালির উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোয় আমরা স্যার অধীর আগ্রহে বসে থাকতাম, সেই পূজা বার্ষিকী, শুকতারা, আনন্দ মেলা, বর্তমান, দেশ, প্রত্যেকটা ম্যাগাজিন নতুন জামা কাপড়ের সঙ্গে পুজো সংখ্যাগুলো আমাদের বরাদ্দ চাই পছন্দের ওগুলো। স্যার আজকালকার কিশোর কিশোরী যারা, বা জেন জি যদি আমি বলি, বা যুব সম্প্রদায়ের একটা টান যদি আমি রাখি, কোথাও গিয়ে টানটা কমছে না স্যার? হ্যাঁ, তো সে তো কমছেই। আর আমি যেটা বললাম যে যারা এটা একটা না একটা মানে কেমিস্ট্রি, ব্রেন কেমিস্ট্রি, যা যে যিনি পড়ছেন আর পড়তে ভাল লাগছে বলেই তিনি পড়ছেন, তিনি হুম টিভি ছেড়ে দিচ্ছেন, হুম তিনি ওটিটি সিনেমা না দেখে তিনি পড়ছেন। হুম তার মস্তিষ্কে এমন এক রাসায়নিক বিক্রিয়া হয় হুম তাতে তিনি পড়তেই পছন্দ করেন। হুম তো ওই যেটা তোমাকে একটু আগে বললাম যে এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে হুম যদি সামান্য কিশোর, যেমন আমি বলছি যে এই বই নিয়ে এই ইয়েতেই দেখা যায়, আমাদের মোবাইলেই দেখা যায় যে অনেক গ্রুপ আছে, হুম বই নিয়ে আলোচনা হয়। হুম অনেক গ্রুপ, এবং সেখানে 3 লাখ 4 লাখ সমস্ত মেম্বার। হুম হ্যাঁ, হুম তারা বই কেনে, বই নিয়ে আলোচনা করে, কোনো লেখককে প্রশংসা করে, কাউকে নিন্দে করে। হুম তবে সেই জন্য বলছি যে পুরোটা যে জেনজি গোল্লায় গেছে তা নয়। হুম আর বই কোনোদিনই সব মানুষ পড়তো না, হুম কেননা বই পড়ার প্রধান সমস্যা যেটা আমি বলি সেটা হচ্ছে যে বই পড়তে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে। হুম হুম কিন্তু তুমি যদি অশিক্ষিতও হও হুম আর মানে টিভি দেখে তুমি কি সমস্তটা শুনে নিচ্ছ, বুঝে নিচ্ছ, হুম হ্যাঁ, তোমার অক্ষর জ্ঞান না থাকলেও চলবে। হুম হুম কিন্তু হুম হুম। বইয়ের জন্য তো অক্ষর জ্ঞান, বুদ্ধি, মেধা এগুলো লাগে। শুধু তাই না, আর মানে একটা বাংলা ব্যাকরণগত জ্ঞানটাও একটু থাকতে হয়, মানে হ্যাঁ, প্রকৃত স্বার্থে বলছি। নিশ্চয়ই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বইয়ের আরেকটা ব্যাপার, খেলা খুব মজার খেলা আছে যে বই যিনি দিচ্ছেন আর কি, বা সাহিত্যিক, হুম তিনি যে দৃশ্যকল্প লিখছেন, হুম যা ইয়ে করছেন, কল্পনা করে লিখছেন যেমন যেমন, সেইটা পাঠক যখন পড়ছে সে কিন্তু তার মতন করে সেই তার অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতা তার সিঞ্চিত যে দৃষ্টিভঙ্গি, তার ইয়ে আছে, ভিজুয়ালাইজেশন সেইগুলো কাজ করছে। হ্যাঁ, এবং তার অভিজ্ঞতা দিয়ে সে গল্পটা দেখছে। তার মানে কি, যে একজন লিখলো আর যে পড়লো সেও কিন্তু সমানভাবে ক্রিয়েটিভ হয়ে উঠছে। হুম হুম হ্যাঁ? হুম তো এই যে একটা কল্পনা জগৎ তৈরি করতে পারা, হুম করে ফেলা, হুম হ্যাঁ? এই যে খেলাটা পাঠক আর লেখকদের মধ্যে, হুম এই ইন্টারেস্টিং খেলাটাই আ বইকে আজও বাঁচিয়ে রেখেছে। হুম? বেশ। মানে যেন মনে হয় পাঠকের যে এটা আমিই লিখেছি। রাইট। হ্যাঁ? বা হয়তো কখনো কখনো ওই চরিত্রটাকে, গল্পের চরিত্রটাকে নিজের সঙ্গে গুলিয়ে ফেলা, যে ওই চরিত্রটা অনেকটা হ্যাঁ। আমার মতো, বা আমি হয়তো ওই চরিত্রটা। বা আমার কাকার মতন হ্যাঁ রিলেট করতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হুম, তার কাছে একটা এরকম। একটা জিনিস, আর একটা জিনিস যেটা খুব জানতে ইচ্ছে করে, যে স্যার আহ, আপনি লেখার অনুপ্রেরণা আজকে কোত্থেকে পান, আর আপনার ফেভারিট রাইটার কি? আমার ফেভারিট রাইটার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হুম? আচ্ছা। আর তারপরে আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে খুব পছন্দ লেখা। হুম এছাড়া অনেকেই আছেন ভালো। মানে আমি এই আকৃষ্ট হয়েছিলাম এদের লেখাতেই, হুম এবং আহ, এবং মানে ভেবেছিলাম যে হ্যাঁ তাদের লেখালেখি করলে হয়, মানে এত ভালো লাগতো তাদের। হুম তারপর বহু লেখকের লেখা পড়েছি, অনেকেই আছেন, শ্যামল গঙ্গোপাধ্যায় আছেন, তার এখন স্বপ্নময় চক্রবর্তী আছে, এরকম হুম বহু লেখক আছেন যাদের আমার ভালো লাগে বেশ। তো তার অনুপ্রেরণা, লেখার অনুপ্রেরণা আমার বাড়ির পরিবেশের মধ্যে ছিল। আমরা আমার বাবা আহ, লেখালেখি করতেন, হুম কাকা বা তাদের ইয়ে ছিল, একটা পত্রিকা ছিল, সেখানে আড্ডা হতো মাসে। হুম খুব ছোটবেলায় আমাকে সেখানে বাবা নিয়ে যেতেন, হুম এবং সেই থেকে তখনই আমি লেখালেখি শুরু করিনি, কিন্তু পরিবেশটা ছিল, কিন্তু প্রচুর পড়তাম। হুম হুম পড়তাম ওই একটা কারণে যে আমার পৈতের সময় আমার আর ভাইয়ের একসাথে পৈতে হয়েছিল। আমরা প্রায় 500-র ওপর বই পেয়েছিলাম। বাপরে। তো সেই জন্যে ছোটবেলা থেকে হাতের কাছে বই পেয়েছি, পত্রিকা পেয়েছি, বাবার সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। তো ফলে ওইখান থেকে লেখার ইচ্ছেটা জাগে। যদিও আমি লেখাটি খুব সিরিয়াসলি শুরু করি অনেক পরে গিয়ে, নিয়মিত। হুম।
এই মুহূর্তে স্যার আমাদের এই কলকাতায় মানে আমার আগে চোখে টোকে পড়তো যে এত মানে একটা লেখার প্রতিযোগিতা, হুম, এত শব্দের একটা রচনা করতে হবে বা এতটা শব্দের একটা গল্প তৈরি করতে হবে। কোথাও গিয়ে কি স্যার এইগুলো কমে যাচ্ছে, না একই রকম ভাবে নতুন যুব সমাজের কাছে আকৃষ্ট করছে এই ব্যাপারটাকে, লেখালেখির একটা প্রতিযোগিতামূলক যে ব্যাপারটা ছিল? প্রথমত যেটা হয় যে এই এত শব্দের মধ্যে গল্প লিখতে হবে, হ্যাঁ, হুম, বা এত ইয়ের মধ্যে উপন্যাস শব্দের মধ্যে উপন্যাস লিখতে হবে, হুম, এইটার মধ্যে আমি কিন্তু খারাপ কিছু দেখি না। হুম, হুম। হুম, হুম, কেন ধরা যাক যে আমাকে একটা নাটক করতে দেওয়া হয়েছে কোনো স্টেজে। হুম, তো একাডেমিক স্টেজটা বড়, অথচ দেখা গেল বারাসাতের একটা স্টেজে গেলাম, সেই স্টেজটা আবার ছোট, হ্যাঁ, রাইট, রাইট, আমাকে তার মধ্যে অ্যাডজাস্ট করতে হয়। হুম, তো শব্দ সংখ্যা যে বলে দেওয়া সম্পাদকের যে বলে দেন, হুম, তার মধ্যে আর নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। কেননা এটাও একটা শিল্পের মধ্যে পড়ে যে তোমাকে এর মধ্যে এই শব্দের মধ্যে তোমার যা বলার বলে ফেলতে হবে। ওকে, তো সেইটাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই যে আচ্ছা, উম, শব্দ সংখ্যা বেঁধে দেওয়ার জন্য। হুম, আর আরেকটা হয়েছে যে এটা আমার মনে হয় একটা ভুল ধারণা চালু হয়েছে যে লম্বা বা বড় লেখা হলে লোকে পড়বে না। আমার ভুল ধারণা মনে হয়। আমার কেন দেখা গেছে কলেজ স্ট্রিট পাড়ার প্রকাশকরাও ভুল বলেন এটা ভুল। আমাদের কাছে মোটা, মোটা বই চান। কেননা একবার বইটার মধ্যে যদি পাঠক ঢুকে যান, হুম, তারা বেরোতে চান না। তারা মোটা বইই চান। হুম, ছোট, ছোট লেখা চান না। কিন্তু এই Facebook বা আমাদের এই ইয়ের জগতে হুম, কেউ বড় লিখতে চায় না, হ্যাঁ? কেননা যদি না পড়ে লোকে, হ্যাঁ, সত্যি ডিজিটালি লোকে বেশি দূর বেশি পড়তে চায় না। হুম, এরপর যদি সেই লেখক বা যিনি লিখছেন তার লেখা যদি বোরিং হয় তো আরই পড়বেন। হুম, তো ১ম কন্ডিশন হচ্ছে যে লেখকের লেখাটা এমন হতে হবে যে সে না খাওয়া ভুলে পড়ে যাবে। আচ্ছা, সেই গদ্য, সেই আকর্ষণীয় গদ্য থাকতে হবে লেখকের। তখন এই ছোট বড় এসব প্রশ্ন আসবে না। তবে বেশ, বাণিজ্যিক কাগজে তো একটা ওই জায়গা তৈরি করতেই হয়। হুম, যে এর মধ্যে রাখবো শব্দ সংখ্যা। তাহলে আরেকটা গল্প দিতে পারবো, কি হুম। বিজ্ঞাপন দিতে পারবো, এগুলো আরকি। সাম্প্রতিককালে আমরা একটা নতুন আহ, বৈজ্ঞানিক ধারার সঙ্গে পরিচিত হয়েছি, যেটাকে আমরা বলে থাকি এআই। হ্যাঁ, এআই যখনই শুরু হলো তখনই মোটামুটি বিভিন্ন সেক্টরেতে বিভিন্ন ক্ষেত্রে মানুষ টেনশন করতে শুরু করলো যে এআই এবার সবার জায়গা, সবার রুজি রোজগার মারবে, সব কাজ এআই করে ফেলবে। তো কখনো আপনাদের মনে হয়েছে বা আপনার মনে হয়েছে এআই সেই জায়গাটা নিতে পারে বলে? মানে একটা কৃত্রিম ব্রেন আমাদের বাংলা সাহিত্যের নামি দামি যারা লিখছেন, সেটা আগামী প্রজন্মেরও হোক, এখনকার হোক, যাই হোক না কেন, সেই জায়গাটাকে কখনোই একটা কৃত্রিম ব্রেন সেটা দখল করতে পারবে? না, মুদ্রা কথা হচ্ছে এআই কে তো মানুষ তৈরি করেছে, হুম, হ্যাঁ? তো এআই মানুষ তৈরি করেনি। হুম, তো এআই এর কর্মক্ষমতা যা কিছু সেটা একজন মানুষই তার তার ভেতরে ইনপুট করেছে, হ্যাঁ? এবং সেইটা দিয়ে সে কাজকর্ম করে। হুম, ফলে যারা মৌলিক কাজ করে আমাদের মতো লোকজন হঠাৎ মাথায় একটা ব্লিঙ্ক করে উঠলো যে বা কারো কোনো একটা কথা শুনে মনে হলো এটা নিয়ে গল্প হতে পারে হুম, এবং সেই গল্পটা কি হবে আদৌ আমি যে লিখছে সে নিজেও জানে না, হুম, হ্যাঁ? তো ফলে ও সেই লেখা চিরকাল থেকে যাবে। কারণ ওর মধ্যে একটা মৌলিকত্ব আছে, হুম, মৌলিক গন্ধ আছে। আমরা সবসময় নতুন কিছু পেতে চাই। হুম, এআই যেটা করবে ওর ভেতরে যত ডাটা আছে হুম, যেসব লেখা হুম, হুম, ভালো হুম, হয়েছে তারই মতো একটা লেখার চেষ্টা করবে এবং অতি অবশ্যই সেটা রিপিটেশনের কারণে হুম। বা সেটা আগে যেহেতু এইভাবে ব্যবহার হয়েছে মানুষের ভালো লাগবে না, মানে নতুনত্ব থাকছে না, কোনো 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 না কোনো থাকছে না। ডেটাই গিয়ে ম্যাচ করে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো না কোনো তো ডেটাই গিয়ে ম্যাচ করে। সেই জন্যে যে এই মৌলিকত্বের বিনাশ নেই। মৌলিক হন একজন যদি মৌলিক হন, হুম, সে লেখায় হন, কবিতায় হন, বিজ্ঞানে হন, হুম, তার মৌলিকত্ব এআই কেড়ে নিতে পারবে না। বেশ। আমি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমাদের চারপাশে এখন একটা ভোটের আবহাওয়া চলছে। হ্যাঁ, তো যে কোনো শিল্পী, এটা আমি একদম একটা স্বাধীন প্রশ্ন আপনার কাছে রাখছি, যে কোনো শিল্পী, সে একজন লেখক হতে পারে, একজন অভিনেতা হতে পারে, একজন গায়ক হতে পারে, একজন গিটারিস্ট হুম, হতে পারে,
একজন নাট্য ব্যক্তিত্ব হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তিনি একজন শিল্পী হতে পারেন, বা কৃতি মানুষ, ক্রিয়েটিভ মানুষ হতে পারেন। সেই ক্রিয়েটিভ মানুষ যখন সার্বিকভাবে বাংলা তথা দেশের জনগণকে একটা কোনো কিছু ভাবে এন্টারটেন করছে, কোনো কিছু ভাবে কোনো একটা সার্ভিস প্রোভাইড করছে, সেটা থ্রু তার পেন্টিং হতে পারে, তার রাইটিং হতে পারে, তার সিঙ্গিং হতে পারে, হোয়াট এভার সে করছে। একই সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত রাজনৈতিক ধারণা বা চেতনা থাকে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই মানুষটা, যে মানুষটা জনগণকে কোনো কিছু একটা দিয়ে আনন্দ দিচ্ছে বা এঙ্গেজ করছে, সে তার কি কোনো সেই জায়গাটা পেয়ে যাওয়ার পর, মানে আমি মনে করুন একজন গিটারিস্ট, আমি রাইটিং এর দিকে যাচ্ছি না, আমি একজন গিটারিস্ট, আমি প্রথমে শিখছি, তখন আমি স্ট্রাগলিং করছি, তারপর কোনো একটা সময় গিয়ে আমি আমার একটা স্থান পাচ্ছি, এতদিন স্ট্রাগলিং করার পরে আমাকে কিছু মানুষ জানছে, চিনছে, আমার বাজনাটাকে উপভোগ করছে। তারপরে আমি আমার নিজের ব্যক্তিগত চেতনা থেকে আমি কোনো একটা রাজনৈতিক দলে জয়েন করছি, প্রবেশ করছি। সেটা কি আমার যারা অডিয়েন্স, আমার যারা শ্রোতা, আমার যারা গুণমুগ্ধ, তাদের প্রতি কি সেটা অন্যায় করা হয় বা হতে পারে? না না, অন্যায় কেন করা হবে? কারুর যদি মনে হয় কোনো লেখক বা শিল্পী যে আমার অমুক রাজনৈতিক দলটা পছন্দ, তাদের হয়ে আমি তাদের পাশে থাকবো, তাদের হয়ে কাজ করব, করতেই পারে। এতে রাগ করার কিছু নেই। এতে রাগ করা তার প্রথমত তার অধিকার আছে জয়েন করার, এবং যে পাঠকরা ভাবছেন তারা হয়তো তার বিপরীত দলের লোক, রাইট। তাতে ক্ষুণ্ণ হতে হুম পারেন। হুম হুম। হ্যাঁ, তো কিন্তু তা বলে শিল্পী যে কোনো দল করবে না এটা বলা যায় না। দল করতেই পারে। এখন লোকজন দেখেন যে দলটা কোনো সুবিধের জন্য করছেন কিনা, হ্যাঁ, মানে আর্থিক এবং কোনো পুরস্কার মানে কোনো তার কোনো মানে কৌশল আছে কিনা, সেটা মানুষ বিচার করবে, বিচার করে কৌশল হতে সেই পারে, অনুযায়ী তাকে দূরভিসন্ধি হতে পারে, কিছু একটা। মার্গদর্শন হতে পারে। বেশ। কিন্তু একজন মানে বেসিক্যালি তাকে কাউকে আমরা মানা করতে পারি না কোনো শিল্পীকে যে আপনি দল করবেন না। রাইট। স্যার, আমাদের কলকাতার সব থেকে বড় আনন্দের উৎসব দুর্গোৎসব, যেটা আজকে 5 দিন থেকে 10 দিনে ইতিমধ্যে কনভার্ট হয়েছে। প্রায় মহালয়া থেকেই আমরা ছুটি এনজয় করার একটা মুডে চলে যাই, রাস্তায় পুজো মণ্ডপগুলোতে লাইন পড়ে যায় মহালয়ার দিন থেকেই। তো প্রথমত স্যার আমি বলবো যে পুজোয় আপনি আগে ছোটবেলায় বা কৈশোর জীবনে আপনার সময় পুজো কেমন ছিল, আর এখন পুজো আপনি কিভাবে লেখালেখি দিয়ে কাটান? তবে কেন আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি সেটাও একটু আপনার জন্য এবং আমাদের শ্রোতাদের জন্য বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের একটা দুর্গাপুজনীয় ইভেন্ট হয়, শারদ তিলোত্তমা বলে, যেটা প্রত্যেক বছর মহালয়ার দিন হয়, এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মা বোনেরা আসেন। আপনি শুনলে আনন্দ পাবেন যে আদিবাসী সম্প্রদায় থেকেও আসেন। তাদেরকে আচ্ছা। আমাদের যারা ফ্যাশন জগতের বিশিষ্ট মানুষরা আছেন, যেমন শান্তনু গুহ ঠাকুরতা, আহ, প্রখ্যাত ডিজাইনার, এছাড়াও ইন্টারন্যাশনাল মডেল সপ্তমী ব্যানার্জি, এনারা হাতে ধরে তাদেরকে প্রশিক্ষণ দেন এবং মহালয়ার দিন তাদেরকে প্রাইজ দেওয়া হয়। তো বাহ। আজকে আমাদের বাংলাতে এই দুর্গাপুজোর কি বলবো, ঘরানা বলি, ধরন বলি, এটা অনেকটাই পরিবর্তন হয়েছে। সার্বজনীন হুম, দুর্গাপুজো আজকে বিশ্বজনীন হয়েছে। স্যার, হুম। আপনি ছোটবেলাতে যখন কিশোর বয়স, সেই সময় আপনার কাছে দুর্গাপুজো কেমন ছিল? আমাদের বাড়ির পাশে একটা একজনদের বাড়িতে পুজো হতো। হ্যাঁ, হুম মানে সেটা প্রায়, যেহেতু প্রতিবেশী আমরা আমরা তাদের বাড়ির লোকই ছিলাম। আমাদের ছোটবেলাতে ওরকমই হতো। হুম হুম একটা গোটা পাড়া গোটা বাড়িরই মতন হয়ে যেত। হুম তো আমাদের সেখানে খুব ভালো কাটতো আর কি। মানে হুম আহ, তাদের বাড়ির অনেক আত্মীয় স্বজনে আসতো, এবং সেই পুজো দেখতে আমাদের আমাদের আত্মীয় স্বজন চলে আসতো দূর থেকে। তো আমরা এই পুজোতে মশগুল থাকতাম, আর মাঝে মধ্যে আমার দের কাছাকাছি ঠাকুর ঠাকুর দেখতে যেতাম। হুম এইরকম ছিল। হুম। তা আমি কিন্তু খুব ছোট থেকে ভিড় অ্যাভয়েড করি। ভিড় আচ্ছা আমার ভালো লাগে না। আচ্ছা। তো আমি ওই জন্যে পাড়া, তারপরে এই এই পুজোটা বন্ধ হয়ে পাড়ার পুজো হলো। হুম তো
তো তখন পাড়ার পুজো আমরা করতাম, চাঁদা তুলতে বেরোতাম, রাত জাগতাম, মজা করতাম। ওই একটা পুজোকে ঘিরে আনন্দটাই আমি বেশি করতাম। খুব বেশি মানে নানান ঠাকুর দেখার কোনো আমার সেরকম আগ্রহ ছিল না। হুম তবে আমি বেশ কয়েকবার ওই জাজ হতে হয়েছিল, হুম হ্যাঁ? পুজোতে। উম তো তখন তার ভিড় আমাকে অতটা তো করতে হয়নি, ফেস করতে হয়নি। হুম গাড়ি করে নিয়ে যায় বা বাসে করে হুম হুম এবং ভিড় সরিয়ে আমাদের ঠাকুর দেখিয়ে রাইট। মতামত হুম নেয়। হুম হুম কিন্তু এটাতে ব্যাপারটা আমার খারাপই লাগতো। কেননা যারা ও লাইন দিয়ে আছে, হ্যাঁ? সেই বয়স্কা মহিলা দেখেছি আমি, বৃদ্ধা, হ্যাঁ? হঠাৎ তাদেরকে থামিয়ে দিয়ে জাজেদের এরকম গাড়ি নিয়ে ঢুকিয়ে দেওয়া, এই প্রিভিলেজটাও আমার খুব একটা ভালো লাগতো না। হুম। তো সেই কারণে আমার খারাপই লাগতো। তো ইদানিং কয়েকটা জায়গায় না করতে শুরু করে দিয়েছি যে, "না, যাব না।" তো সেই জন্যেই আরকি। আর আলাদা করে আমার ঠাকুর দেখার ব্যক্তিগতভাবে, হুম। হ্যাঁ? আমার ভালো লাগে না। অত ভিড়-টির ভাল লাগে না। পুজোর এই পাড়ার পুজোর এই হ্যাঁ, বিবর্তন বলি, পরিবর্তন বলি বা যেটাই বলি না কেন, এইটাকে কিভাবে দেখেন? আসলে যা হয় সবাই তো আমরা জানি বাঙালি হুজুগে জাত। তো এই এখনো ওই জনসংখ্যা আবার বলতে হয় প্রচুর জনসংখ্যা। এন্টারটেইনমেন্ট কম, হ্যাঁ? খুব বেশি কিছু এন্টারটেইন করার মতন মানে উৎসব করার মতন সেরকম কিছু নেই। তো বই তখন ওই হয় যে ঝাঁপিয়ে পড়ে আমাদের দুর্গাপুজোতে। এই যেমন বইমেলাতে যে এত মানুষ যে যায়, হুম এই সবাই যদি বই কিনতো তাহলে তো লেখকরা বিরাট বড়লোক হয়ে যেত। হ্যাঁ? হুম। সেরকম আরকি ওই একটা ঝোঁক আরকি যে এটা যাওয়া। তো এর মধ্যে কোনো ভক্তির ঝোঁক কিন্তু নেই, কিচ্ছু নেই। বুঝতে পেরেছি। স্যারকে এবার একটুখানি আবারও ঘুরিয়ে নিয়ে আসছি লেখালেখির বিষয়ে একটা প্রশ্ন। যদি স্যার হ্যাঁ, আপনাকে প্রকৃতির দিক থেকে একটা প্রশ্ন করা হয়, মানে আমরা জেনারেলি তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষের সঙ্গে আমরা একটা প্রশ্ন করি সব সময়তেই, যখনই বেড়াতে যাবার প্রশ্ন ওঠে যে তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে। এই কথাটা হুম, আমাকেও অনেক জায়গা থেকে শুনতে হয়। কিন্তু স্যার আমি যদি আপনাকে বলি যে আপনাকে লেখালেখিতে, মানে আপনি যে ধরনের লেখালেখি করেন, তাতে কি হুম। পাহাড় আপনাকে বেশি ইন্সপায়ার্ড করবে নাকি সমুদ্র? হ্যাঁ, পাহাড় নিয়ে বেশি লিখেছি আমি। পাহাড় আমার ভালো লাগে। পাহাড়ে আমি যাই। আর আমার একটা ডিটেকটিভ চরিত্র আছে বাচ্চাদের জন্যে। হুম দীপ দীপ কাকু যিনি দীপ দীপঙ্কর বাগচীর হুম ডিটেকটিভ। হুম হুম তিনিও অনেকবার পাহাড়ে গিয়ে রহস্য সমাধান করেছেন। হুম অ্যাকচুয়ালি আমিও পাহাড়ে যাই এবং সেখানকার জায়গা দেখি। আমার পাহাড় নিয়ে লিখতে ভালো লাগে। হুম। সমুদ্র নিয়ে খুব বেশি লিখিনি, অল্পই লিখেছি। তবে সমুদ্র খারাপ লাগে না। কিন্তু সমুদ্র নিয়ে লেখার মতন কিছু পাওয়া যায় না। খুব ফ্ল্যাট তো, হ্যাঁ? তো পাহাড় নিয়ে আমার পাহাড়ের প্রতি একটা আলাদা ঝোঁক আছে। তার মানে পাহাড় আপনাকে অনেকটাই ইন্সপায়ার্ড করে এবং ইতিমধ্যে আপনিও বললেন ইতিমধ্যেই গোয়েন্দা নিয়ে একটা রচনা রয়েছে, একটা হ্যাঁ, চরিত্র রয়েছে যার পাহাড় থেকেই অনেক অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু স্যার এই গোয়েন্দা চরিত্র লিখতে গেলে কি কখনো কখনো আমরা যখন গোয়েন্দা গল্পগুলো পড়তাম আমার মনে হতো তিনি বোধহয় নিজেই লিখছেন, মানে হুম। এতটাই ভেতরে ঢোকা, যেটা আমরা সত্যজিৎ রায়ের বাক্স রহস্য বা ফেলুদার অনেক কিছু ক্যারেক্টার থেকে আমাদের মনে হতো। কিন্তু স্যার সত্যি কি আপনাদেরকে অতটা জানতে হয়? হুম। তো সেগুলো আপনারা জানেন কি করে? না সে তো আ এমনি লেখালেখি করতে গেলে অনেক কিছু জানতে হয়। শুধু গোয়েন্দার জন্য নয়। আর গোয়েন্দার ক্ষেত্রে হয় আমার বন্ধু-বান্ধব যারা আছে কারণ বা আমার গোয়েন্দার একটা হাতে, যেমন আমি কথার কথা বলছি, যিনি গোয়েন্দা বা ডিটেকটিভের কাজ, তার হাতে একটা নিশ্চিত ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রয়েছে। তার হুম। কি মডেল, তার কি ক্যালিবার, তার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গতি, মানে এইটাও তো আপনাদেরকে জানতে হয়। জানতে হয়, জানতে হয়। সেটাই আমি বলছি যে এটা সেটা কিভাবে আমাদের হয়ে ওঠে। বন্ধু-বান্ধব কেউ পুলিশে আছে, কেউ সাংবাদিক, কেউ আ ডাক্তার। যখন যেখানে আমার আটকায় হুম বন্ধু-বান্ধবদের জিজ্ঞেস করি, জানি, বই পড়ি, হুম। হ্যাঁ? এই করেই জানা হয়ে যায়। জানতে হয়, অনেক কিছু জানতে হয়। বেশ। তো আহ, আমরা পুজোতে এবারে নতুন কোনো লেখার কি একটা উপহার, মানে আমরা যারা পড়তে ভালোবাসি হুম, সেরকম হুম। কিছু কি আমরা পেতে চলেছি পুজোয়? হ্যাঁ, এখনো পুজো লেখা চলছে। গল্প আছে, উপন্যাস, ছোটদের জন্য উপন্যাস লেখা চলছে।
এত মোটামুটি পুজো দিতে না। সেগুলো মহালয়ার আগেই মোটামুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাবে। সেখানে এরকম। পুজো সংখ্যার মধ্যে কিছু আছে নাকি না সবটাই স্বাধীনভাবে বেরোচ্ছে? না না, পুজো সংখ্যা, এগুলো সবই পুজো আচ্ছা, সংখ্যা। সবকটাই পুজো সংখ্যা। এবং সেই সেই এছাড়াও এখন আবার পয়লা বৈশাখ সংখ্যারও লেখা দিতে হচ্ছে, মানে আজকে যেমন একটা শেষ করলাম। আচ্ছা, মানে তো আর তো বেশি হাতেও সময় নেই, পয়লা বৈশাখ তো আর খুব কম দিনই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন ছাপাটা খুব দ্রুত হয়, আগের মতন নয়। হ্যাঁ, এখন ছাপতে খুব সময় কম লাগে। এটা অবশ্য ঠিক, কিন্তু হুম, আহ, ছাপাটাই তো শেষ কথা নয় স্যার, সেটাকে বাইন্ডিং হয়ে অ্যাটলিস্ট দোকানে যাওয়া এবং বইয়ের একটা প্রমোশনাল একটা নতুন জায়গা তৈরি হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। এখন হুম। কিছু কিছু লেখকের বইয়ের আলাদা করে ঠিক সিনেমার মতো টিজার বেরোয়, পোস্টার বেরোয়। হ্যাঁ হ্যাঁ, হুম। অনেকে অনেক রকম চেষ্টা এটা এটা করছে। এটা একটা নতুন বিষয় হচ্ছে স্যার। কখনো ভেবেছেন এই বিষয়টা নিয়ে? না, আমার কোনো ইচ্ছে নেই ওইটি, যার মানে সাথে যা মানায়। হ্যাঁ, যখন 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 আপনি প্রথমে এরকম টিজার পোস্টার দেখলেন, আপনার অনুভূতি কেমন ছিল? মানে এই টিজার ফিজার দেখে হ্যাঁ, বইয়ের টিজার, হ্যাঁ গল্পের বইয়ের হ্যাঁ টিজার। হ্যাঁ, হাসি পেয়েছিল। কেননা বই তো ওই ওই যে বললাম যে কল্পনার খেলা, লেখক কল্পনা করে লিখছেন, পাঠক কল্পনা করবে। হ্যাঁ, তার মাঝখান থেকে হঠাৎ সিনেমার মতন টিজার দেওয়া শুরু হয়ে গেল। এটা আমার মনে হয়েছে যে আহ, মানে বিপণনের ভুল কৌশল। এভাবে বই বিক্রি করা যায় না। হ্যাঁ, লোকে এখন টিজার করতে পয়সাও লাগে না, হাতে মোবাইল, চট করে ভিডিও করে নেওয়া যায়, গান অ্যাড করে নেওয়া যায়, তাই মানুষ করছে। এ নয় যে এতে খরচা, খুব খরচা করে করতে গেলে করতো না, হুম 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 খরচাই নেই তো। হুম। এখন অনেক আমার টেকনোলজির জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে, বাট এটা একটা অন্য রকমের প্রমোশন, যেটা এখন আমার এই আধুনিক প্রমোশনটা বইয়ের ক্ষেত্রে লাগবে না। আধুনিক লেখক লেখিকা যারা নতুন উঠছে তারা এটাকে খুব ইউজ করছে। হ্যাঁ, একটা লেখক যদি কোনোভাবে, হুম কোনো একজন লেখক যদি কোনোভাবে কোনো পাঠককে হুম তার প্রথম লেখাটাতেই পাঠককে সন্তুষ্ট করতে পারেন, হুম। তাহলে তাকে সারা জীবন আর ভাবতে হবে না, ওই পাঠক ঠিক তার বই কিনবে। রাইট। এটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ এটা আমার লেখকদের, যে তার লেখা যদি কোনো পাঠকের একবার খারাপ লাগে, সে হ্যাঁ, আর পড়বে না হয়তো। সে আর জীবনে পড়বে না তার লেখা, যে যতই বলুক। তো ফলে এই যে টিজার ফিজার দিয়ে কোনো লাভ নেই। মেইন কথা হচ্ছে পাঠকের হাতে বইটা পৌঁছতে হবে। পাঠকের যদি ভালো লেগে যায়, আপনি নিশ্চিত থাকুন ওই পাঠক সারা জীবন আপনার বই পড়বে। আপনার মতে বাঙালিরা কোন গল্প বেশি পছন্দ করে, প্রেমের গল্প, থ্রিলার গল্প, বা অন্যরকম কিছু প্রকৃতির সাথে মেশানো কোনো গল্প, কোনটা বেশি পছন্দ করে অন্তত কলকাতার বাঙালিরা? হ্যাঁ, আমরা চেঞ্জ হয়ে যায়, মানুষের পছন্দ না ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। তার প্রভাব বাইরে থেকে আসে। তো যেমন এখন খুব ইয়েটা চলছে, হরর, হ্যাঁ, হুম 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 তারপর রহস্য উপন্যাস, হুম এইগুলো খুব বেশি বিক্রি হচ্ছে। হুম তো এটার কারণ হচ্ছে এটা এখন ক্রেজ চলছে। এইটা এসছে বিদেশ থেকেই, হ্যাঁ। তারপর ধরা যাক ভারতের অন্যান্য এই যে ওটিটি প্ল্যাটফর্ম, হুম। সবাই ওই হরর টরর, এই যে ভূত প্রেত এইসব গুলো দিচ্ছে, চলছে। অপদেবতা একটা নতুন ট্রেন্ড। অপদেবতা, হ্যাঁ। মানে এইটা কিন্তু বেশি দিন আবার চলবে না, এটা হুম। বন্ধ হয়ে যাবে। একটা সময় ছিল যখন খুব প্রেমের গল্প চলছিল। সুনীল গঙ্গোপাধ্যায় তো প্রচুর, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামীর প্রচুর প্রেম রিলেটেড ব্যাপার আমরা পড়েছি। তারপর একটা সময় খুব সামাজিক বা গ্রামের হুম গল্প হুম 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 হুম। ছিল। এটা ঘুরে ঘুরে আসবে, যেমন মানুষের ফ্যাশন যেমন ঘুরে ঘুরে আসে, রাইট। মানুষের পছন্দ এভাবে ঘুরে ঘুরে, মানে পাঠকের পছন্দ ঘুরে ঘুরে আসবে। বেশ, তাহলে মোটামুটি আজকে আমরা আমাদের ছোট্ট আলোচনায় যেটা ধরা পড়লো যে হুম, বাঙালি বদলায়নি। বাঙালি আজও যেমন ভ্রমণ রসিক ছিল, যেমন খাদ্য রসিক ছিল, ঠিক ততটাই বইপোকা আজও আছে। খালি বাঙালি আচ্ছা, হয়তো আগের তুলনায় একটু বুঝে নিতে শিখেছে, একটু তার বাছাই করার যায় ক্ষমতাটা বেড়েছে, কারণ তার আশপাশে এন্টারটেনমেন্টের জন্য অনেকগুলো অপশনস খুলে গেছে। হাতের হুম। মোবাইল, যেখানে প্রচুর এন্টারটেনমেন্ট রয়েছে। বাট তার মানে এই নয় যে আমাদের বাঙালিরা বই পড়া ভুলে গেছে। না কোথাও না, বাংলা একমাত্র বাঙালিরাই খুব বেশি বই পড়ে। আর অ্যাবসলিউটলি, কোথাও দেখান তো আপনি অন্য রাজ্যগুলোয়। হ্যাঁ, একেবারেই তাই। এরকম এত বড় বইমেলা আর কোনো রাজ্যে হয়? না না না, সেটা তো তবে একেবারেই না।
এবং হ্যাঁ, প্রত্যেক বছরের পর বছর সেই বইমেলায় কিন্তু রেকর্ড ব্রেকিং ভিড়টাও হয়। এবছর হ্যাঁ, যে ভিড়টা একদম হচ্ছে পরের বছর সেই রেকর্ডও ব্রেক হয়ে যাচ্ছে। বেশি। বিগত 4 বছরের রেকর্ড প্রত্যেকবার ভেঙেছে। এবং বুক সেলিং রেকর্ডও কিন্তু প্রত্যেক বছর ক্রস করছে হ্যাঁ, রেকর্ড সংখ্যায়। কিন্তু কোথাও গিয়ে বাঙালির জীবনও তো পরিবর্তন হয়েছে, ব্যস্ততাও এসছে আগের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে বিভিন্ন টেকনোলজি এসে যাওয়ার জন্য এন্টারটেনমেন্টেরও স্কোপ অনেক বেশি। হয়তো হুম, বাঙালি একটু বাছাই করে নিচ্ছে, এবং হুম, বাছাই করে নেওয়াটাকেই হয়তো আধুনিক যুগে অনেকে ভেবে নিচ্ছে যে বাঙালি বই পড়া কমিয়েছে। আদবে কিন্তু তা নয়, বাঙালি এখনো বই পড়ে, ঠিক আগে যেমন পড়তো। হয়তো একদম তাই। এটাই হয়তো বাঙালির শ্রেষ্ঠত্ব। আর সেই শ্রেষ্ঠত্বের জন্যেই আমরা, যাতে নতুন প্রজন্ম এইভাবেই তারা নিজেদের নিজেদের ফিল্ডে এগিয়ে যেতে পারে, এই সাম্মানিক অনুষ্ঠানটার কারণ এই একটাই, যাতে আমরা ইন্সপায়ার্ড হই। কারণ আমাদের সংবাদ মাধ্যম কোনো রকম নেগেটিভ নিউজ, খুন রাহাজানি, যেগুলো আমরা অন্যান্য সংবাদ মাধ্যমে পড়ি দেখি, হুম, সেগুলো আমরা করি না। আমরা অলওয়েজ ট্রাই করি যে আমাদের আশপাশে যে ভালো ঘটনাগুলো ঘটছে, যে ভালো বিষয়গুলো আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, যেগুলো পড়লে, যেগুলো সঙ্গে থাকলে আমরা ভালো থাকবো, আমরা ইন্সপায়ার্ড হব নিজেদের ওয়ার্ক ফিল্ডে বা যে কোনো ফিল্ডে, আমরা ইন্সপায়ার্ড হব ভালো কিছু করতে। সেই কারণেই সেই শ্রেষ্ঠ বাঙালি সাম্মানিক অনুষ্ঠান, যেটা না, খুব ভালো উদ্যোগ। আমার পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা রইল। আর অনুষ্ঠানের দিন আমি নিশ্চয়ই যাব। একদম স্যার 19 তারিখে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই জায়গা থেকে স্যারকে খালি আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হলো নতুনদেরকে ইন্সপায়ার্ড করার জন্য কি বলবেন, যে যার ফিল্ডে তারা যাতে ভালো কাজ করে যেতে পারে, তার জন্য যদি স্যার এক লাইন একটা ইন্সপিরেশন কি দিতে পারে, যেটা সবাই কাছে পৌঁছে যাবে। নিজেকে বুঝতে হবে যে আমার কি করতে ভালো লাগে। যেমন আমি জীবনে আহ, অনেক নাটক করেছি, ছোট শর্ট ফিল্ম করেছি, স্ক্রিপ্ট লিখেছি। কিন্তু আমি দেখেছি সবথেকে তৃপ্তি হয় আমার নিজের মৌলিক লেখালেখি, গল্প, উপন্যাস লিখতে। নিজের পছন্দটাকে বেছে নিতে হবে, তাহলে জীবনে অবশ্যই সাফল্য আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এবং দেখা হচ্ছে 19শে এপ্রিল, যেখানে আপনার হাতে আমরা আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ বাঙালি 2026 সম্মান তুলে দেবো সকলের সামনে। আহ, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো আপনার জন্য ওই দিন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, আমার পক্ষ থেকেও ধন্যবাদ।